আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তালেবানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ আজারবাইজানের। যে কোনো হটকারিতার জবাব দিতে দ্বিধা করবে না ইরান। ভারতে সরকারি সাহায্য সরাসরি পৌঁছাতে ই-রুপি। বিশ্বের শীর্ষ ধনী হলেন আর্নল্ড। ফিলিস্তিনিদের ভাড়া দিয়ে থাকার শর্ত দিল ইসরায়েল। শেখ জাররা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে চলছে শুনানি। এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়া কিমের বোনের সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহরে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সেখানে যে নৃশংসতা হয়েছে তার তদন্ত এবং তালেবান যোদ্ধাদের জবাবদিহির আওতায় আনতে হবে বলেও জানান দুদেশ। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি তালেবানের বিরুদ্ধে কঠোর সামরিক পরিকল্পনার ঘোষণার মধ্যেই গোষ্ঠীটির বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে বেসামরিক নাগরিকদের উপর নৃশংসতা চালিয়েছে সশস্ত্র তালেবান গোষ্ঠী। সোমবার এমন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। গত মাসে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিংয়ের দখল নেয় তালেবান। কান্দাহারের কাছে স্পিন বোলদাক ক্রসিংয়ের ছাদে ওড়ানো হয় তালেবানের সাদা পতাকা। সেখানে আফগান বাহিনীর সঙ্গে তুমুল লড়াই হয় তালেবান যোদ্ধাদের। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনা নিশ্চিত করে হত্যাকাণ্ডের জন্য তালেবানদের দায়ী করে। স্পিন বোলদাকের নির্দিষ্ট কিছু অঞ্চলে নিরপরাধ আফগানবাসীর বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়, লুটপাট এবং বহু মানুষকে হত্যা করা হয়। এই ঘটনায় তালেবানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছে ওয়াশিংটন ও লন্ডন। দুই দেশ একই দিন আলাদা বিবৃতিতে জানায় তালেবান দক্ষিণাঞ্চলীয় শহরের বহু নিরপরাধ মানুষ হত্যা করেছে, এজন্য তালেবান নেতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এদিকে সোমবার দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের সামনে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট আশরাফ গানি। চলমান সংকটের জন্য ওয়াশিংটনকেই দায়ী করে তিনি বলেন, আফগান থেকে ন্যাটো ও মার্কিন সেনা প্রত্যাহারের ফলে আজকের এই পরিস্থিতি। তালেবানের বিপজ্জনক উত্থান ঠেকাতে 6 মাস সময় লাগবে বলেও জানান প্রেসিডেন্ট ঘানি। এতে যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকার ও পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তালেবানের সঙ্গে গত কয়েকদিন ধরে কান্দাহার, রেহাত ও লস্করগাহে কঠিন লড়াই চলছে আফগান বাহিনীর। তাদের অগ্রযাত্রা ঠেকাতে কমান্ডোর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে আর্মেনিয়ার যে কোনো উস্কানির বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আজারবাইজান। দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সোমবার আজেরি প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানোভ এই নির্দেশ দিয়েছে। আজারবাইজানের অভিযোগ, গত বৃহস্পতিবার সীমান্তে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর্মেনিয়া। এর পরিপ্রেক্ষিতেই সোমবার সেন্ট্রাল কমান্ড পোস্টের বৈঠকে সীমান্তে আর্মেনিয়ার দিক থেকে আসা বিশৃঙ্খলা দমনের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন জাকির হাসানোভ। বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে 2020 সালে যুদ্ধে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। তুরস্কের সামরিক সহায়তা নিয়ে এই যুদ্ধে জয় পায় আজারবাইজান। পরে রাশিয়ার মধ্যস্থতায় সংঘাতের অবসান ঘটলেও সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই নিজ দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন আজেরি প্রতিরক্ষামন্ত্রী। আরব সাগরে ওমান উপকূলের কাছে প্রাণঘাতী ট্যাঙ্কার হামলায় ইরানকে দায়ী করে ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। তবে ট্যাঙ্কারে হামলার অভিযোগ অস্বীকার করে যে কোনো ধরনের হটকারিতার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। গত বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে ইসরায়েলের প্রখ্যাত ধনকুবের ইয়াল অফারের মালিকানাধীন একটি মার্সার স্ট্রিট ট্যাঙ্কার আক্রান্ত হয়। হামলার ওই ট্যাঙ্কারের একজন ব্রিটিশ নিরাপত্তারক্ষী এবং রোমানিয়ার একজন ক্রু নিহত হন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ট্যাঙ্কার পরিচালনাকারী অপারেটর জোডিয়াক মেরিটাইন বলেন, ট্যাঙ্কারের ড্রোন হামলা হয়েছে বলে ধারণা করছে তারা। ইসরায়েল ট্যাঙ্কার হামলার জন্য ইরানকে দায়ী করেছে, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ইসরায়েলকে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ অবশ্যই বন্ধ করতে হবে। রোববার যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। ওয়াশিংটন এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এক বিবৃতিতে খাতিবজাদে বলেছেন, ইরান জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা রক্ষার কোনো ধরনের দ্বিধা করবে না এবং সম্ভাব্য যে কোনো ধরনের হটকারিতার বিরুদ্ধে তাৎক্ষণিক এবং দৃঢ় জবাব দেবে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের বিবৃতিতে সাংঘর্ষিক উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, ভিত্তিহীন দাবির সমর্থনে তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে তা প্রকাশ করা উচিত। একই সঙ্গে এই দুই দেশের বিরুদ্ধে নীরবতার মাধ্যমে ইরানের বাণিজ্যিক সাহায্যে জাহাজে সন্ত্রাসী হামলা ও নাশকতাকে কার্যকরভাবে সমর্থনের অভিযোগ তুলেছেন খতিবজাদে। সম্প্রতি ইরানের কয়েকটি জাহাজে বেশ কিছু হামলা হয়েছে, যে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। গত মার্চে ভূমধ্যসাগরে একটি মালবাহী জাহাজ আক্রান্ত হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোর সব ধরনের উপায় বিবেচনা করা হচ্ছে বলে জানান ইরান। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। সরকারি সাহায্য পৌঁছানোর জন্য কিছু
ত্রুটি দেখা গেছে। এতে করে যারা উপকারভোগী হওয়ার কথা তারা নানা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন ভেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ই রুপি নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছেন। ক্যাশলেস সিস্টেমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে সোমবার ই রুপি ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সুবিধা ব্যাখ্যায় বলেন, এটি একটি ভবিষ্যৎদর্শী ডিজিটাল অর্থ প্রদানের প্রক্রিয়া যা ব্যবহারকারীদের অজস্র সুবিধা দেবে। ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া তাদের ইউপিডিআই পরিষেবার সাহায্যে ই রুপি পেমেন্ট সিস্টেম তৈরি করেছে। তবে এ ব্যাপারে তাদের সাহায্য করেছে ভারতের অর্থনৈতিক পরিষেবা দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্য সংস্থা। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি হলো একটি আধুনিক প্রযুক্তি। প্রধানমন্ত্রী এই প্রকল্পের মূল উদ্দেশ্য উপকারভোগীকে লিক প্রুফ পরিষেবা প্রদান করা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সরকারি সাহায্যে জালিয়াতি কমানোর ক্ষেত্রে এটা একটা বড় সিদ্ধান্ত। বিভিন্ন ব্যক্তিভিত্তিক সরকারি প্রকল্প এবং পরিষেবার জন্য যে অর্থ দিতে হয় তা এখন থেকে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই দেওয়া যাবে ই রুপির সাহায্যে। কিউআর কোড এবং SMS এর মাধ্যমে হবে আর্থিক লেনদেন। এটি এক ধরনের প্রিপেইড ব্যবস্থা। সাধারণ লেনদেন ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প যেমন মা শিশু কল্যাণ প্রকল্পের অধীনে ঔষধপত্র পৌঁছে দেওয়া, পুষ্টি সংক্রান্ত সরকারি সাহায্য, যক্ষ্মা দূর করার প্রকল্প, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন যোজনা, সার ভর্তুকি সহ বিভিন্ন ক্ষেত্রে এই রুপির ব্যবহার করা যাবে। একদিনে অ্যামাজনের শেয়ারের 7.6% দরপতনের পর ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান ময়েট হেনেসি লুই ভিটনের মালিক বার্নার্ড আর্নল্যান্ডের কাছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারিয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। শুক্রবার অ্যামাজনের শেয়ারের ব্যাপক দরপতনে বেজোসের সম্পদ কমে যায় $1,900 কোটি। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী বেজোসের 192.4 বিলিয়নের বিপরীতে আর্নল্ডের সম্পদ এখন $194.7 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের আরেক বিখ্যাত ম্যাগাজিন ফরচুন এই খবর জানিয়ে লিখেছে, একদিনে অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস যে সম্পদ হারিয়েছেন তা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার চলতি 2021 অর্থ বছরের মোট বাজেটের 58% সমান। ফরচুন আরও লিখেছে, সাম্প্রতিক সময়ে ব্যবসার চেয়ে মহাকাশ যাত্রায় যেন আগ্রহ বেশি বেজোসের। গত মে মাসের শেষ থেকে এই দুই ধনকুবেরের মধ্যে বিশ্বের শীর্ষ ধনী হওয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। অবশেষে বেজোসকে টপকে শীর্ষ ধনী হলেন আর্নল্ড। শুক্রবার শেয়ার বাজারে আর্নল্ডের কোম্পানির শেয়ারের 1.4% দরপতনে $290 কোটি হারান। কিন্তু সপ্তাহ শেষে তার সম্পদের যে পরিমাণ ছিল তা বেজোসের চেয়ে $50 কোটি বেশি। এভাবেই বেজোসকে টপকে শীর্ষ ধনীর স্থান দখল করেন আর্নল্ড। তার সম্পত্তির 47% শেয়ারের মালিক, যার বাজার মূল্য $40,000 কোটি বেশি। আর্নল্ড প্রতিষ্ঠিত MHLD মালিকানাধীন কোম্পানিগুলো হলো লুই ভিটন, ময়েট অ্যান্ড চ্যান্ড, ক্রিশ্চিয়ান ডিওর অ্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানি। এদিকে অ্যামাজনের শেয়ারের ব্যাপক দরপতনের কারণে জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটও ধাক্কা খেয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক $56 বিলিয়ন। শুক্রবার দরপতনের $4.6 বিলিয়ন খুঁয়ে অবস্থান হারিয়ে তিনি এখন বিশ্বের 22তম ধনী। ফোর্বস অবশ্য বলছে, শেয়ার বাজারে দরপতন হলেও অ্যামাজন দ্বিতীয় প্রান্তিকে $11,300 কোটি ব্যবসা করেছে, যা গত বছরের তুলনায় 27% বেশি। তবে বিবৃতি হয়েছে অন্যভাবে, কারণ এবছরের প্রথম প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি ছিল 44%। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমের শেখ জাররাহ মহল্লায় থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের ভাড়ার শর্তে সুরক্ষিত বাসিন্দা হিসেবে থাকার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সোমবার শেখ জাররাহ থেকে 6 ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের এক আপিল শুনানিতে ঘোষিত রায়ে এই প্রস্তাব দেন আদালত। আদালতের রায়ে বলা হয়, শেখ জাররাহে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের সুরক্ষিত বাসিন্দার স্বীকৃতি দেবে ইসরায়েল। তাদেরকে এই মহল্লা থেকে কখনোই উচ্ছেদ করা হবে না। তবে এর জন্য তাদেরকে ভাড়া বাবদ সামান্য অর্থ ইসরায়েলি বসতি স্থাপনকারী সংস্থা নাহালাত শিমনকে দিতে হবে। তবে ফিলিস্তিনিরা এই প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করে রেখেছেন। তারা শেখ জাররাহ মহল্লায় তাদের বসতবাড়ির মালিকানার দাবি জানিয়ে আপিল করেছিলেন। এর আগে গত এপ্রিলে জেরুজালেমের ডিস্ট্রিক্ট কোর্ট শেখ জাররাহ মহল্লা থেকে 6 ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের আদেশ দেয়। ভুক্তভোগী পরিবারগুলো রায়ের বিপক্ষে ইসরায়েলি সুপ্রিম কোর্টে আপিল করে। গত 10 মে আপিল আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও এই সময় উদ্ভূত পরিস্থিতি তা স্থগিত করা হয়। শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে পশ্চিম তীর, গাজা সহ ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করে। জেরুজালেমের মসজিদুল আকসা সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ফিলিস্তিনিদের এই বিক্ষোভ ইসরায়েলি বাহিনী হামলা চালায়। মসজিদুল আকসার ভেতরে ইসরায়েলি হামলার জেরে গাজার নিয়ন্ত্রিত স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। 10 মে থেকে টানা 11 দিনের সংঘর্ষের পর 21 মে থেকে দুই পক্ষের মধ্যে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর পূর্ব জেরুজালেমের জর্ডানের নিয়ন্ত্রণে আসে। ঐতিহাসিক ফিলিস্তিনিদের বিভিন্ন স্থান থেকে উচ্ছেদ করা হওয়া বাসিন্দাদের 1956 সালে শেখ জাররাহ মহল্লায় আবাসন করে জর্ডান সরকার। 67 সালে 6 দিনের আরব ইসরায়েলের যুদ্ধে পুরো জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল।
1972 সালে ইসরায়েলি বসতি স্থাপনকারী কিছু সংগঠন শেখ জাররাহে জমির মালিকানা দাবি করে ইসরায়েলি আদালতে মামলা করে। 2002 সালে প্রথম 43 ফিলিস্তিনি বাসিন্দাকে শেখ জাররাহ থেকে উচ্ছেদ করা হয়। পরে 2008 সালে ও 2017 সালে আরও কিছু পরিবারকে এই মহল্লা থেকে উচ্ছেদের আদেশ দেয় ইসরায়েলি আদালত। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েলি বসতি নির্মাণে আপিল শুনানি চলছে ইসরায়েলি সুপ্রিম কোর্টে। সোমবার জেরুজালেমের সুপ্রিম কোর্ট আদালতে এই শুনানি শুরু হয়েছে। এর আগে গত এপ্রিলে জেরুজালেমের ডিস্ট্রিক্ট কোর্ট শেখ জাররাহ মহল্লা থেকে 6 ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের আদেশ দেয়। ভুক্তভোগী পরিবারগুলো রায়ের বিপক্ষে ইসরায়েলি সুপ্রিম কোর্টে আপিল করে। গত 10 মে আপিল আবেদন শুনানি হওয়ার কথা থাকলেও এই সময় উদ্ভূত পরিস্থিতি তা স্থগিত করা হয়। সম্পর্ক উন্নয়নের মধ্যেই দক্ষিণ কোরিয়াকে সতর্ক করল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনের মাসে সামরিক মহড়ায় অংশ নিলে সিউলের সঙ্গে ফের সম্পর্কের অবনতি ঘটবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। দুই কোরিয়ার মধ্যে নতুন করে সম্পর্ক স্থাপনে সম্প্রতি হটলাইন চালু করেছে সিউল ও পিয়ংইয়ং। ভাবা হচ্ছিল সামরিক উত্তেজনা পেছনে ফেলে শান্তির পথে হাঁটছে এই দুই দেশ। দুই কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো না হলেও সম্পর্ক উন্নয়নে আলোচনা চলছিল শীর্ষ পর্যায়ে। এর মধ্যে আগামী মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্ষিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, আর এতেই সিউলকে সতর্ক করেছে পিয়ংইয়ং। স্থানীয় সময় রবিবার দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো সাফ জানিয়ে দিয়েছেন, সামরিক মহড়ায় অংশ নেওয়া মানে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি ডেকে আনা। কিম ইয়ো বলেন, কিছুদিন ধরে আমি অপ্রত্যাশিত খবর পাচ্ছি। শুনেছি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক সদস্যরা মহড়ার প্রস্তুতি নিচ্ছে। এমন কিছু সত্যি ঘটে থাকলে সিউলের সঙ্গে সম্পর্ক খুবই খারাপের দিকে যাবে। তিনি আরও যোগ করেন, আমাদের সরকার এবং সেনাবাহিনী গভীরভাবে দক্ষিণ কোরিয়াকে পর্যবেক্ষণ করবে, তারা কোনো ধরনের সামরিক কার্যক্রমে অংশ কিংবা কোনো সাহসী পদক্ষেপ নেয় কিনা। কিম ইয়ো জংকে তার ভাই ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মানা হয়। দেশটির রাজনৈতিক অনেক সিদ্ধান্ত কিমের বোনকেই নিতে দেখা যায়। অধিকাংশ গুরুত্বপূর্ণ বৈঠকে কিমের সঙ্গে ইয়োর উপস্থিতি চোখে পড়ার মতো।